সেই কবে শঙ্খ ঘোষ লিখেছিলেন, তার পায়ে উঠে আসে ভয়, শূন্যতাবিহীন শূন্যতায়। ঝাঁ চকচকে নিউ টাউনে টোটো চালকের হাতে এক কিশোরীর ভয়াবহ ধর্ষণ ও খুনের ঘটনার পর পায়ে পায়ে উঠে আসছে সেই ভয়। সেই নেই আজ প্রথম প্রশ্ন। ঝকঝকে রাস্তা, আকাশচুম্বী বহুতল, সারি সারি অফিস, নিরাপত্তার জন্য আলাদা পুলিশ কমিশনারেট। এহেন নিউ টাউনেই টোটো চালকের হাতে স্কুল ছাত্রীর মর্মান্তিক ধর্ষণ ও খুন। তবে কি প্রদীপের নিচেই অন্ধকার? দ্বিতীয় প্রশ্ন। যে নিউ টাউনে প্রতিদিন হাজার হাজার মহিলা আইটি কর্মীর যাতায়াত, সেখানেই নৃশংসতার বলি ক্লাস 8-এর ছাত্রী। এলাকায় মদের আসর বসে, থাকে না পুলিশি নজরদারি, অভিযোগ স্থানীয়দের। কেন দেয়া যাচ্ছে না পর্যাপ্ত নিরাপত্তা? তৃতীয় প্রশ্ন। গ্রাম মফস্বল থেকে শহর, এখন রাজ্যের গণপরিবহনের অন্যতম লাইফলাইন টোটো। নিউ টাউনে সেই টোটোয় উঠেই ধর্ষণ ও খুনের শিকার নাবালিকা। জলপাইগুড়িতে ধর্ষণের অভিযোগে ধৃত আরেক টোটো চালক। এইভাবে বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেলে মানুষ যাবেন কোথায়? চতুর্থ প্রশ্ন। শিক্ষামন্ত্রী থাকাকালীন স্বয়ং পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই তৈরি হয়েছিল অযোগ্যদের তালিকা। সুপ্রিম কোর্টে দাবি সিবিআই। তাহলে এসএসসিতে হাজার হাজার যোগ্য চাকরি প্রাপকের ভাগ্য যে সুতোয় ঝুলছে, তার দায় কি রাজ্য সরকারের নয়? পঞ্চম প্রশ্ন। পার্থকে কিষাণজি করার চক্রান্ত চলছে। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর খুন হওয়ার আশঙ্কা করে রাজ্যপালকে চিঠি বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। বিজেপি খুনের ছক কষছে না তো, পাল্টা কুণাল ঘোষ। পার্থকে নিয়ে এই টানাপোড়েনের পেছনে কোন অঙ্ক? তবে শুরুতেই দেখাবো 13 বছরের একটা বাচ্চা মেয়ের ধর্ষণ আর খুনের ঘটনায় ফের বড় সড় প্রশ্নের মুখে পড়ল শহরের নিরাপত্তা। নিউ টাউন, কলকাতা ঘেঁষা ঝাঁ চকচকে এক উপনগরী। গগনচুম্বী ইমারত, নামি দামি চোখ ধাঁধানো তথ্য প্রযুক্তি কোম্পানির অফিস, হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে, বিনোদনের জন্য পার্ক, গ্রিন জোন, খেলার মাঠ, তাক লাগানো জল, বিদ্যুৎ, নিকাশি ব্যবস্থা, হাউজিং, ট্রাফিক ব্যবস্থা, ই গভর্নেন্স। কিন্তু প্রদীপের তলায় যেমন অন্ধকার থাকে, তেমনি সমৃদ্ধ নিউ টাউনের বুকে টোটোয় ওঠার পর এক নাবালিকার খুন ধর্ষণের ঘটনায় এক মুহূর্তে সমাজ জীবনে নেমে এসেছে অন্ধকার। নিরাপত্তা নেই। নিরাপত্তা কোথায়? আমার বাচ্চাটা আমি খুঁজেই পেলাম না। এই সমস্ত নররাক্ষসরা রাস্তায় সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, রিক্সা চালক। নিরাপদ থাকলে আর কোনো মার্কোল খালি হয় এরম ভাবে? নিউ টাউন বিধাননগর পুলিশ কমিশনারেটের মধ্যে পড়ে। কলকাতার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হাই প্রোফাইল কমিশনারেট। অভিযুক্ত টোটো চালককে পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে ঠিকই, কিন্তু টোটোয় ওঠার পর এক অষ্টম শ্রেণীর ছাত্রীর যদি এই মর্মান্তিক পরিণতি হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে তার কি ছাপ পড়ে? প্রতিদিন যে মেয়েরা নিউ টাউন কিংবা তার আশেপাশে চাকরি করতে আসেন, পেশাগত কারণে রাত করে ফেরেন, তাদের মনের কি অবস্থা হয়? অ্যাজ আ ফিমেল কলিগ খুবই ভয় লাগছে মানে বেরোতে। প্লাস আমরা তো নাইট শিফটও করি, রাত্রিবেলাও যদি অফিস থেকে কোনো ভাবে যদি গাড়ি মিস হয়ে যায়, তো আমাদের তো পাবলিক ভেহিকলই মানে আমাদের ভরসা। এইভাবে মানে ভয় নিয়ে যে ডেলি আমাদের যাতায়াত করতে হয়, এটা তো কাম্য নয় না কখনোই। শুক্রবার নিউ টাউনের এই জায়গা থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়। এটা নিউ টাউনের কোনো ধু প্রান্তর নয়। নিউ টাউন থানা, বিশ্ব বাংলা গেট, হিটকো অফিস, সেক্টর 5 সবই মাত্র 3 কিলোমিটারের মধ্যে। ঘটনাস্থল থেকে নিউ টাউন থানার দূরত্ব ঠিক কতটা, তাও মেপে দেখেছি আমরা। সেই জমিটি সরকারি জমি। ঘটনাস্থল থেকে আমরা এসে পৌঁছেছি নিউ টাউন থানার সামনে, এবং এই নিউ টাউন থানার সামনে ঠিক ঘটনাস্থল থেকে আসতে সময় লেগেছে 10 মিনিট 21 সেকেন্ড। এই বিভৎস ঘটনার পর সেখানে পৌঁছে আমরা দেখেছিলাম সেখানে কোনো আলোই নেই। আজকে ঘটনার পরে প্রায় কেটে গিয়েছে 72 ঘন্টা। ইতিমধ্যে টোটো চালককে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এই যে এলাকা, এই এলাকার পরিস্থিতি কিন্তু এখনো বদল হয়নি। দেখা যাচ্ছে যে ল্যাম্পপোস্ট রয়েছে, সেই ল্যাম্পপোস্ট কিন্তু কার্যত আগাছাতে ভরে গিয়েছে, একেবারে কোনো রকম সেখানে আলো জ্বলছে না। তার পাশে দেখা যাচ্ছে যে ছোট গুমটি, সেটিও কিন্তু বন্ধ অবস্থাতে রয়েছে। স্থানীয়দের দাবি, এই ঘটনার পর সেখানে আলোটুকু লাগানো হয়েছে মাত্র, কিন্তু এটুকুই কি যথেষ্ট? স্থানীয় বাসিন্দারা বলছেন যে দিনের পর দিন এখানে যে স্ট্রিট লাইটগুলো রয়েছে, সেগুলোর যে বাল্বগুলো, সেগুলো ভাঙা অবস্থায় ছিল। গতকাল রাত্রিবেলা ঘটনাস্থলের সামনে যেখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, সেখানেই বাল্ব লাগানোর প্রক্রিয়া চালায় পুলিশ। এতদিন ধরে অন্ধকার এবং অসামাজিক কাজের এক প্রকার আতুরঘর হয়ে উঠেছিল এই অঞ্চল। কেন উঠছে প্রশ্ন। কারণ আমি 11টা অবধি থাকতাম, আমি 9টার সময় এখান থেকে চলে যাচ্ছি। মানে এত ভয় লাগছে যে আমি একা একা এখানে দোকানদারি করতেই পারছি না। কোনো আলো টালো ছিল না, কালকের আলোটা খাটালো, এখানেও আলোগুলো লাগালো কালকে।
কিছুই নেই, নজরদারি থাকলে কি আর আজকের এই ঘটনা ঘটতো? যেখানটায় ঘটনাটা ঘটেছে ওখানটা লাইট ছিল না, কালকে রাত্রে লাগানো হয়েছে। যেখানে অষ্টম শ্রেণীর ছাত্রীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছিল সেখান থেকে বিধাননগর কমিশনারেটের দূরত্ব কত দেখে নেওয়া যাক। বিধাননগর পুলিশের হেডকোয়ার্টার অর্থাৎ বিধাননগর কমিশনারেট ঘটনাস্থল থেকে কতটা দূরত্বে, তাও স্টপ ওয়াচ অন করে আমরা দেখব কত সময় লাগছে। ঘটনাস্থল থেকে বিধাননগর কমিশনারেটের যে অফিস বা পুলিশের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। 6 কিলোমিটার এই যে রাস্তা, সেই রাস্তা পেরোতে সময় লাগলো 18 মিনিট 56 সেকেন্ড। ক্লাস 8-এর এক নাবালিকা নিরাপত্তাটুকু কেন সুনিশ্চিত করা গেল না? টোটোর মতো পাবলিক ট্রান্সপোর্টেও একটা ছোট্ট মেয়ে নিরাপদ নয়? আবির দত্ত ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ভাবুন, রাজারহাট নিউ টাউন এলাকা, লক্ষ লক্ষ মানুষের বাসস্থান, হাজার হাজার মানুষের প্রতিদিনের কর্মক্ষেত্র, কর্মব্যস্ত আধুনিক পরিকল্পিত একটা শহর, ভারত সেরা একাধিক হাসপাতাল, শয়ে শয়ে বহুতল, শৈশবের স্কুল থেকে বার্ধক্যের বৃদ্ধাবাস, কি নেই আজ রাজারহাট নিউ টাউনে? এবং আলাদা একটা কমিশনারেট, আধুনিকতম প্রযুক্তি, গোটা এলাকার একটা বড় অংশ সিসিটিভিতে মোড়া। কিন্তু এহেন এলাকায় এ রাজ্যের গণপরিবহনের বড় ভরসা টোটোয় ওঠার পর 13 বছরের ক্লাস 8-এর ওই ছোট্ট মেয়েটাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হলো, অথবা আরও ভয়ানক উল্টোটা। তাহলে কি ঝকঝকে নিউ টাউনের উজ্জ্বল প্রদীপের নিচেই অন্ধকার? নিরাপত্তা প্রশ্নের মুখে ঠিক এই জায়গা থেকে আমি শুরু করব, কিন্তু আমি তথ্যের খাতিরে একেবারে উল্টো দিক থেকে শুরু করব। দেখুন, আমি প্রথমেই বলবো যে ঘটনার পর পুলিশ কিন্তু বেশি সময় নেয়নি। কেন এই কথা বলছি? যে অপরাধীর শনাক্তকরণ এবং গ্রেফতারে একটা তৎপরতা দেখা গেছে, এবং সেইটার নির্দ্বিধায় প্রশংসা করতে আমার কোনো অসুবিধে নেই। কেন? দেখুন, এই প্রথমে পুলিশ করলো যে সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখতে শুরু করলো। শনিবার দুপুরে এই টোটো চালক সৌমিত্র রায় অভিযুক্তকে আটক করা হয়, তারপর তাকে গ্রেফতার করা হয়। অর্থাৎ হিসেব করলে দেখতে পাচ্ছি যে ঘটনা প্রকাশ্যে আসা, জানাজানি হওয়ার 30 ঘন্টার মধ্যে অভিযুক্তকে পুলিশ পাকড়াও করেছে। আবার বলছি যে এই তৎপরতা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। কিন্তু আমার প্রশ্ন হলো, গোটা ঘটনাটার সূত্রপাত হয়েছে 11:10, মানে 11:10 টোটোতে নাবালিকা উঠছে। তারপর সবথেকে বড় কথা সলিলদা, যখন যেদিন এই ঘটনাটা ঘটেছে আমরা প্রত্যেকে জানি যে সেদিন বিশ্ববঙ্গ সম্মেলন মানে বিজিবিএস চলছে। দেশ বিদেশের শিল্পপতিরা, সমাজের ক্রিম অফ দ্য সোসাইটি, রাজ্য সরকারের তাবড় শীর্ষ নেতা, পুলিশের বড় কর্তারা, আমলারা গোটা দিন ওই এলাকায় যাতায়াত। এবং আমরা প্রত্যেকে জানি যারা ওই এলাকায় যাতায়াত করি যে বিজিবিএস উপলক্ষে একদম ঝকঝকে আলোর মালায় মুড়ে দেওয়া হয়েছে। সিকিউরিটি অন্য সাধারণ অবস্থার থেকে বেশি ছিল। আমার প্রশ্ন এটা যে বাড়ি থেকে ঝগড়া করে বেরিয়ে আসাটা এইসব বাদ দিন, বাড়ি থেকেও অসুস্থ হলেও রাত 11:10 একটি ক্লাস 8-এর মেয়ে তো ওষুধ কিনতেও বেরোতে পারে। টোটো তো সাধারণ গণপরিবহন, গোটা রাত ধরে আইটি সেক্টরে চলাফেরা করে, সে উঠেছে। কিন্তু আমি বলছি নিরাপত্তার খামতিটা ঠিক কোথায় কোথায় বলে আপনার মনে হয়? দেখো সুমন, খুব সিগনিফিক্যান্ট কি জানো তো, সেদিন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট চলছে 2 কিলোমিটার দূরে, আর তুমি বলছো রাজ্যের আর দেশের নামকরা লোকজন এসেছিল এবং সমস্ত নামকরা ব্যবসায়ীরা, নামকরা বিজনেসরা, যারা এখানে ফান্ডিং করবে, যারা এখানে বিজনেসের জন্য এসছে, তা নয়। কেবল তা না, বিদেশ থেকে ডেলিগেটসরা এসছেন, একদম মানছি। এবং পুরো অঞ্চলটাই কিন্তু পুলিশিংয়ে ভর্তি, কিন্তু কাজের কাজ কিছু হলো না। কাজের কাজ কিছু হলো না কেন বলছি? দেখো, এটা যে ঘটনাটা ঘটেছে, ইট ইজ এ স্টিগমাটাইজড চ্যাপ্টার ইন দ্য হিস্ট্রি অফ ললেসনেস অ্যান্ড ফেইলিওর টু কমব্যাট ক্রাইম। খালি ল এনফোর্সিং এজেন্ট কার? রাজ্য সরকারের। দ্য গ্রস ফেইলিওর। তুমি দেখো একটা জিনিস, দেখো ওই বাচ্চা মেয়েটিকে কিন্তু ধরেছিল, কিন্তু টোটো তো আর ওই অন্ধকার জায়গায়, যেখানে ইনঅ্যাক্সেসিবল জায়গা, সেখান দিয়ে টোটো তো যায় না, টোটো যায় মেইন রাস্তা দিয়ে, এবং মেইন রাস্তাতেই উঠেছে। এবং ওঠানোর পরে 3 থেকে 4 ঘন্টা তাকে ঘুরিয়েছে। ঘোরানোর পরে সেই তুমি ঝা চকচকে শহর বলছো, বিদেশের বৈদেশিক প্যাটার্নে তৈরি। বিলেতে নিউ ইয়র্কে আমরা দেখেছি সেখানে রাস্তার নাম থাকে না,
নম্বর দিয়ে থাকে নিউ টাউনে। তাই আজকে নিউ টাউন মানে এক্সটেন্সিভ যে নিউ টাউন এরিয়াটা, দ্যাট হ্যাজ বিন ট্রাইফার্কেটেড ইনটু 3 পুলিশ স্টেশন ফর লাস্ট 3-4 ইয়ার্স। ঠিক ঠিক ঠিক, আলাদা পুলিশ কমিশনারেট। এবং ধরুন মানে কলকাতার বহু জায়গায়, আলিপুরের মতো 2-1টা জায়গা ছাড়া তো সিসিটিভি দিয়ে মোড়া যায়নি, অথচ নিউ টাউনে সেটা গেছে। এবং সবচাইতে যেটা অ্যারেঞ্জমেন্টের সব আছে, তুমি হাসপাতালগুলোতে দেখো, ঝাঁ চকচকে হাসপাতাল, ভেতরে ফাঁকা হলো। অর্থাৎ আপনি বলছেন যে ক্রাইম ডিটেকশনে দ্রুততা থাকলেও ক্রাইমটা যে ঘটলো এটা একটা ব্যর্থতা। না, প্রিভেন্টিভ কোনো মেজার নেই। ঝাঁ চকচকে আছে, কিন্তু ওই অন্ধকার জায়গাগুলোতে তারও অ্যারেঞ্জমেন্ট করা আছে, কিন্তু আলো নেই, অন্ধকার। বলছো তো, আজকে তো আলো লেগে গেল, আজকে বাল্ব লাগলো, টিউবলাইট লাগলো, ফোকাস লাগলো, সব কিছু লাগলো। আমি তোমায় যেটা বলতে চাইছি, এটা মানে আজকের দিনটা হচ্ছে একটা স্টিগমাটাইজড চ্যাপ্টার ইন দ্য হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল। আজকে আমাদের মুখ দেখানোর জায়গা নেই, দেশে বিদেশে সমস্ত জায়গা, এবং এটা একটা হিউজ সেন্সেশন হয়েছে এই ঘটনাটা। একটা বাচ্চা মেয়ে, 12 বছরের একটা মেয়ে, শি হ্যাজ বিন পোস্টমর্টেম রেপড। আমি জানি না অটোপসিতে কি বলেছে, কিন্তু যা তোমাদের এখানে যা আমি দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে, তাতে আমার যেটা ধারণা, আমার অভিজ্ঞতা, ইট স্পিক্স that it has been called as post-mortem rape. এই পারভার্টেড এই যে ক্রিমিনাল যার ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি জানি না টোটো চালাতে গেলে লাইসেন্স লাগে না কি লাগে, তার ক্যারেক্টার ভেরিফিকেশন হয় কি না হয়, পরিবহন দপ্তর থেকে শুরু করে। আমি আসবো সলিলদা, এতদিনের পুলিশ কর্তা হিসেবেও শিউরে উঠছেন যে ঘটনাটা দিয়ে, সেই ঘটনার যে ভার্সনটা আজকে এই প্রথম আমাদের সামনে এলো, সেটা হচ্ছে এই অভিযুক্ত তার স্ত্রীর কাছে ক্রাইম রিকনস্ট্রাকশনের সময় তার ঘটনার বিবরণ দিয়েছেন, খুঁটিনাটি বিবরণ। এই প্রথম স্ত্রী এবিপি আনন্দকে বললেন আমায় মার্জনা করবেন, আমি নিজেও পুরোটা শুনতে পাইনি, এত বিভৎস সেই বর্ণনা, তার একটা বড় অংশ আমরা বাদ দিয়েছি, বা এইভাবে বলবো বাদ দিতে বাধ্য হয়েছি, তার কারণ এতটাই নৃশংস এই ঘটনা। স্ত্রী নিজে বলছেন তার স্বামী কি খুঁটিনাটি বিবরণ দিয়েছেন। আবার বলছি, পুরোটা দেখাচ্ছি না, দেখাতে পারছি না। দাঁড় করিয়ে রেখেছি, তারপরে গাড়ির স্প্রিং খুলে গলায় ফাঁসি দিয়েছি। আপনাকে বললো এটা? অকল্পনীয়, ভয়াবহ, নৃশংস। নিউ টাউনে বছর 13 স্কুল ছাত্রীকে যৌন লালসার চরিতার্থ করার পাশাপাশি যেভাবে খুন করা হয়েছে তার জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। ঠিক কি ঘটেছিল সেই ভয়ঙ্কর রাতে? কি বিভৎস যন্ত্রণা ভোগ করতে হয়েছিল ওই ছোট্ট মেয়েটাকে? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেটাই তুলে ধরলেন ধৃত টোটো চালকের স্ত্রী। পুলিশের উপস্থিতিতে তার সামনে তার অভিযুক্ত স্বামী সেই মুহূর্তের বিবরণ দিয়েছেন বলে দাবি এই মহিলার। ফাঁসি দিয়ে ডেড অবস্থায় মরে যায় মেয়েটা, মরে যাওয়ার পরে ওই অবস্থায় আমি রেপ করি। আপনাকে বললো এটা? ছেড়ে দেওয়ার নাম করে ওকে ওই জায়গায় নিয়ে যায়, জঙ্গলের ভিতরে নিয়ে যায়। তারপরে নেট করা ছিল, ওই নেটটাকে ছিঁড়ে উঠিয়ে তার লম্বা করে ওকে ঢুকালো, ওইখানে ঢুকিয়ে নেওয়ার পরে লাস্ট গাড়ির থেকে নামালো, নামিয়ে স্প্রিং দিয়ে গলার হাড় ভেঙে দিল, পিছনের এই হাড় ভেঙে দিয়েছিল। তারপরে গিয়ে মেয়েটাকে রেপ করে। খুন ধর্ষণে ধৃত টোটো চালক যে গুণধর তাও স্পষ্ট হয়ে গেছে তার স্ত্রীর কথা থেকে। ও বলেছিল আমার আগে একজনের সঙ্গে সম্পর্ক ছিল, বলতে গেলে থাকতাম আমরা একসঙ্গে। মারা গেছিল, আগে যার সঙ্গে বিয়ে হয়েছিল সে গলায় দড়ি দিয়েছিল, তখন অ্যারেস্ট হয়েছিল। ক্লাস 8-এর একটা মেয়ে বাড়ি ফেরার জন্য সরল বিশ্বাসে একটা টোটোয় উঠল, আর তার এই ভয়ঙ্কর পরিণতি করলো টোটো চালক। ভাবা যায় প্রতিদিন হাজার হাজার কিশোরী, তরুণী, যুবতী রাত বিরেতে যাতায়াতের জন্য এরকমই টোটো অটোয় ওঠে, আর সেই টোটো চালকই কিনা হয়ে উঠল নরপিশাচ। 60 টাকা চেয়েছিল নাকি শুনলাম, রিক্সা ভাড়া বলছে ঠিক আছে তুমি বাড়ি পৌঁছে দাও, আমি তোমার দিয়ে দেবো। বাড়ি আসে মেয়ে। নিউ টাউনে নাবালিকার গলায় স্প্রিং পেঁচিয়ে খুনের যে হারহিম করা তথ্য সামনে আসছে তা মনে করিয়ে দিচ্ছে নার্স অরুণা রামচন্দ্র শানবাগের কথা। 1973 সালের 27শে নভেম্বর মুম্বাইয়ের হাসপাতালে এক ওয়ার্ড বয় কুকুর মাথার চেন দিয়ে তার গলা বেঁধে ধর্ষণ করেছিল, যার জেরে মৃত্যুর আগে পর্যন্ত 4 দশক ধরে কোমাতে থাকতে হয়েছিল অসহায় হতভাগ্য অরুণাকে।
পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আবার মার্জনা চেয়ে নিচ্ছি যে এই বিভৎস বিবরণ আমি পুরোটা দেখাতে পারলাম না। দেখুন এই ঘটনা কোথায় ঘটলো। প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থল থেকে নিউ টাউন থানার দূরত্ব 3 কিলোমিটারের কম। প্লেস অফ অকারেন্স থেকে বিশ্ববাংলা গেটের দূরত্ব 2.5 কিলোমিটারের কম। বিজিবিএস আগেই বললাম প্রচুর রাস্তা আলোয় মুড়ে দেওয়া হয়েছে, অন্যান্য যে কোনো সময়ের থেকে অনেক বেশি নিরাপত্তা, অনেক বেশি আলো ছিল। বৃহস্পতিবারের ঘটনা, ভিভিআইপিরা, শিল্পপতিরা, শীর্ষ আমলারা, শীর্ষ নেতারা, পুলিশ কর্তারা সারাদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করেছেন। আমি বলছি এইরকম একটা হ্যাপেনিং দেখতে এই ঘটনা ঘটলো কোন জায়গায়, যেখানে গোটা রাত টোটো চলে, কোনো বিরল ঘটনা নয়। তার কারণ আইটি সেক্টর দিনের থেকে রাতে অনেক বেশি সক্রিয় থাকে। আমি অর্ণবের কাছে আসবো যে সমস্ত কিছু বাদ দিয়ে অর্ণব, একজন নাগরিক হিসেবে এ তো মানে আতঙ্ক, মানে ঘটনা যথেষ্ট, মানে আমি বলছি কোথায় যাবেন মানুষ, কাটা দেওয়ার মতো। আমি বলছি সুমন দাকে তো শিউরে ওঠার মতো ঘটনা। আমি কতগুলো দুটো পয়েন্ট আপনাকে এখানে একটুখানি বলি। একটা হচ্ছে যে নিউ টাউন যে এলাকাটা, সেই এলাকাটার টোটাল যে পরিমাপ আমি দেখছিলাম সেটা হচ্ছে 93.3 স্কোয়ার কিলোমিটার। এবং এখানে যে উন্নয়নটা হয়েছে সেই উন্নয়নটা যদি আমরা দেখি, সেখানে বিরাট বড় বড় স্কাই স্ক্র্যাপার রয়েছে, তার পাশাপাশি কিন্তু রয়েছে যে দরিদ্র মানুষজন, দরিদ্র বসতি এগুলো রয়েছে। এক ধরনের বিষম উন্নয়ন, অসম উন্নয়ন। এবং এই অসম উন্নয়নটা থাকার ফলে যেটা হয়, তার ফলেই এই যে পুলিশি নিরাপত্তা, যেখানে আমরা পুলিশের ক্ষেত্রে ঠিক বলেছেন, কিন্তু আমি বলছি এই বৈপরীত্য সভ্যতার একটা মানে লক্ষণ। আমি বলছি এই রাসবিহারী মোড়েও আপনি যদি যান, ওই বিরাট বিরাট বাড়িগুলোর পেছনে অংশে কিন্তু যেখানেই থাকে সেখানে এই ধরনের অপরাধের আতুরঘরগুলো তৈরি হয়। এবং এটা গোটা ভারতবর্ষ যদি আমরা দেখি, যেখানে যেখানে এরকম ডেভেলপিং, আপনি ভারতবর্ষ বলছেন, আমি হচ্ছে মুম্বাইয়ের ধারাবি বস্তি গোটা এশিয়ার সব থেকে বড় বৃহত্তম জনবসতি। আমি বলছি সেইখানে অটোতে একটা ঘটনা গত কয়েক বছরে দেখান, রাত 3টের সময় মুম্বাইয়ে মেয়েরা কাজ ছেড়ে বাড়ি ফেরে, সৈফ আলী খান ছুরি খেলে অটোতে ওঠেন। আমি বলছি একটা ঘটনা নেই, কিন্তু তার কারণ একই সঙ্গে আপনি অযোধ্যাটাও দেখুন। অযোধ্যায় গত সপ্তাহে ঘটেছে যে ঘটনা, যে মেয়েটিকে পাওয়া গিয়েছে এরকম করে মেরে নালায় ফেলে দিয়েছে। খারাপ উদাহরণ এবং এই উন্নয়নের বৈষম্য থাকার ফলেই কোথাও কি সরকারই তো বলে যে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ডেটা অনুযায়ী মহিলাদের জন্য সেফেস্ট সিটি হচ্ছে আমাদের কলকাতা। তারও কাজ করছে তাই, এখনো পর্যন্ত তাই। এখন এই উৎকট যে একটা মানে বৈষম্য, উৎকট বৈষম্যের ফলেই কি পুলিশ কোথাও ফাঁকি দিচ্ছে, এই সমস্ত জায়গাগুলোতে ফাঁক রাখছে। যে ধরুন একটা দামি গাড়ি থেকে নেমে কেউ যখন থানায় গিয়ে নিজের কমপ্লেন লঞ্চ করছে, পুলিশ যতটা গুরুত্ব দিয়ে তাকে দেখে, একটা সাধারণ ঘর থেকে, অতি গরিব ঘর থেকে যদি কেউ এসে পুলিশ তার কাছে যায়, এটা তো একটা ট্র্যাডিশন হয়ে রয়েছে। এটা পাল্টাচ্ছে কিনা, এটা পাল্টানো আমাদের দরকার। এটা একটা দিক। 2 নম্বর দিক হচ্ছে যে সোশ্যাল লেয়ারগুলোকে আমাদের বোঝা দরকার। মানে এই যে লোকটির ক্রাইম রেকর্ড আছে, অতীতে এর একাধিক রকমের অপরাধের জায়গা রয়েছে। সুতরাং এই যে লোকটি এর যে সামাজিক লেয়ার থেকে এসছে, তার অপরাধপ্রবণ যে মন, সেই অপরাধপ্রবণ মন এবং তাকে ট্যাকল করা, তার জন্য আমাদের যে সামাজিক ব্যবস্থা তৈরি করা দরকার, সেটা আমরা কতটা তৈরি করতে পারছি। খুব ইন্টারেস্টিং। আমি অর্ণবেরই দুটো পয়েন্ট অর্ণবের কাছেই নিয়ে যাব। এক হচ্ছে বড় গাড়ি থেকে নাবার কথা তুমি বললে, কোথাও কি মনে হচ্ছে যে পুলিশ ভিভিআইপিদের দিয়ে ওই বড় গাড়ি থেকে নাবা লোকেদের নিয়ে বেশি ব্যস্ত বলে সার্বিক নজরদারিটা হচ্ছে না? এক আপনার পয়েন্ট থেকে আমার এটা মনে হয়েছিল, তখনই আমি বলবো ভেবেছিলাম যে বিজিবিএস যখন চলছে, আপনি বলছেন যে ঠিক মানে প্রচুর আলো এবং সমস্ত পুলিশ নিরাপত্তা কি কোথাও একটা কনসেন্ট্রেট হয়ে গিয়েছে। তার ফলে কি ওইসব ফাঁকফোকর জায়গাগুলো, যেখানে ওই টোটো চালক জানে যে ওইখানে হয়তো আজকে পেট্রোলিং হবে না, বা আজকে ওই জায়গায় হয়তো পেট্রোলিং কম আছে। আর 2 নম্বর পয়েন্ট, তোমারই পয়েন্ট, সেটা হচ্ছে যে এই টোটো চালকের তো অ্যাকর্ডিং টু পুলিশ রেকর্ডস এর আগে ক্রিমিনাল রেকর্ডস আছে। তাহলে আমি যখন টোটোর লাইসেন্স দিচ্ছি বা সেটা আমি চেক করব না? দেশে তো জেল কেটেছে। আমাদের দেশে তো এই জিনিসগুলো সবসময় করা হয় না। তার কারণটা হচ্ছে যে সত্যি সত্যি কি, যে একটা টোটো চালক সে কতটুকু রোজগার করে, একটা সামান্য রোজগার করে একটা লোক। আমাদের এখানে মানে বেকার সমস্যা এত বেশি, সেখানে একটা লোক সে 2 পয়সা করে খাবে, সামান্য কিছু করে খাবে, সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে এরকম ভাবে ভেরিফিকেশন হওয়া তো অবশ্যই উচিত, কিন্তু সবসময় এটা হয় না। আচ্ছা শৈলা, এটা কি পুলিশ করে নাকি মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট করে? আমি জাস্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে এই যে মেয়েটির ক্ষেত্রে, যে বাচ্চা মেয়েটি সুমনদা, এর ক্ষেত্রে আমরা এর আগে দেখছিলাম 2-3 দিন ধরে তো আপনারা প্রতিবেদন দেখাচ্ছেন, একটা প্রতিবেদনই আমি দেখছিলাম, বাড়ি থেকে ঝগড়া করে এর আগেও একাধিকবার চলে গিয়েছে আর কি এই জিনিসটা। আমি বলছি পেরেন্টিং বা এর যে বড় করে তোলা বা এর যে প্রোটেকশন, এর ক্ষেত্রে এই যে সামাজিক, আমি বারবার করে সামাজিক লেয়ারগুলোর কথা বলছি, আমাদের মতন ঘরে একটি বাচ্চা মেয়েকে যে ধরনের প্রোটেকশন, যে ধরনের পেরেন্টিং এর মধ্যে আমরা রাখতে পারি,
এই সমাজের সমস্ত স্তরে কি একই রকম ভাবে রাখা সম্ভব? এখানে আমি এতগুলো তোমার পয়েন্টে এখানে আমি ডিফার করছি। তার কারণ হচ্ছে এটা পেরেন্টিং এর সমস্যা নয়। 11টা 10-এ মেয়েটির বাড়িতে কেউ অসুস্থ হতে পারত। ক্লাস 8-এ আমি তুমি সবাই, আমি ছেলে মেয়ে আলাদা বিচার করব কেন? আজকে মানে ক্লাস 8-এর একটা ছেলে বা মেয়ে সে একটা টোটো করে গিয়ে একটা ওষুধের দোকানে যেতে পারে না? নিশ্চয়ই যেতে পারে। এখানে পেরেন্টিং এর কোনো রাস্তা সে ঘুরে বেড়াচ্ছে এবং পেরেন্টিং এর এখানে খুব মানে রাস্তায় চলার পথে মানে আমি বলছি এই যুক্তি যদি আমার মানতে হয় তাহলে আমার এই যুক্তি দিতে হবে যে নির্ভয়া মানে দিল্লির নির্ভয়া অত রাতে বাসে চলেছিল কেন? তা তো নয় প্রশ্নটা। ওই জন্যই আমি মুম্বাইয়ের অটোটা এইভাবে আনলাম। আমি তরুণজ্যোতির কাছে আসবো। তরুণ, এক হচ্ছে যে বৃহস্পতিবার রাতের ঘটনা, আমি আবার বলছি আমি উল্টো দিকটাও দেখাবো। সেটা হচ্ছে ডেফিনেটলি গাফিলতি ছিল, স্তরে স্তরে গাফিলতি ছিল এবং শুরু থেকে গাফিলতি ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতের ঘটনা, শুক্রবার সকালে মেয়েটির দেহ পাওয়া গেল। শনিবার দুপুরে পুলিশ আটক করলো এই টোটো চালক অভিযুক্ত সৌমিত্র রায়কে। অর্থাৎ ঘটনা প্রকাশ্যে আসা 30 ঘন্টার মধ্যে অভিযুক্তকে পাকড়াও করেছে, অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে এবং শুধু পুলিশ দাবি করছে তা নয়, অভিযুক্তের স্ত্রী আপনারা দেখলেন যে তার কাছে যা বয়ান দিয়েছে তাতে মনে হচ্ছে ব্রেক থ্রু করেছে পুলিশ। এই তৎপরতাকে তরুণজ্যোতি সাধুবাদ জানাবে কি? অবভিয়াসলি স্বাগত জানাবো, কেন জানাবো না? পুলিশ ভালো কাজ করেছে, তাকে স্বাগত জানানো উচিত। তো সুমন্ত, আজকে ওই ভ্যালেন্টাইন্স উইক চলে না, আজকে তো প্রমিস ডে, তাই না? তো 2011-এর আগে একটা প্রমিস ছিল যে রাজ্যে 6 মাসে শিল্প আসবে, আসেনি। 2021-এর প্রমিস ছিল ডবল চাকরি হবে, হয়নি। সাথে প্রমিস ছিল ওমেন সেফটি আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের, হয়নি। এক্ষুনি এনসিআরবি ডেটার কথা বলা হচ্ছিল, রাজ্য সরকার ফলাও করে প্রচার করে আমাদের নারী সুরক্ষায় আমরা এগিয়ে, কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি। এনসিআরবি ডেটা অ্যাভেলেবেল, তোমার দর্শকরা দেখতে পারে, দেখবে স্টার মার্ক দেওয়া আছে পশ্চিমবঙ্গে। কী লেখা আছে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইজ নট প্রোভাইডিং আস দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডেটা। তো ওই ডেটা না করে হচ্ছে প্রথম টুকে পাস করার মতো ব্যাপার। দেখো, খুব একটা অদ্ভুত জিনিস, BGBS, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, বড় ব্যাপার। সেখানে হচ্ছে কয়েক লক্ষ কোটির মৌমাছি আছে, মার্জনা, মৌ স্বাক্ষরিত হয়। সেই মৌমাছিগুলো যখন আসে, মুখ্যমন্ত্রী প্রেজেন্ট, বিভিন্ন জিন্দাল ফিন্দাল যার নাম করে মুখ্যমন্ত্রীটাকে জিন্দাল কবে করবে তারা প্রেজেন্ট। তারপরও ওই সিকিউরিটি, হাই সিকিউরিটি জোন, সকল মানে আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ফরেন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসছেন, কি হচ্ছে আমি জানি না, আসছেন, সেখানে এসে তাদের সিকিউরিটি থাকছে। তার থেকে 2 কিলোমিটারের মধ্যে জায়গা, আমি তো এই এলাকায় থাকি, আমি চিনার পার্কে থাকি, 2 কিলোমিটার জায়গা, সেখানে পুলিশের সামান্য নিরাপত্তা নেই। প্রথম থিওরিটা পুলিশ কি আনলো, বললো তারা একটা বাইক লোকেট করেছে। টাইম ফ্রেমটা অবশ্য 11:10 থেকে তারা সিকিউরিটি থাকে ওখানে পাশে না একটা মানে একটা হোটেল আছে, আমি নাম করছি না কোনো হোটেলের, ব্র্যান্ডেড কোনো একটা 5 স্টার হোটেল আছে, সেখানেই এরা থাকেন। কিন্তু সিকিউরিটি দেওয়াটা দায়িত্ব ইন্টারন্যাশনাল ডেলিগেট যখন আসছে, এক্স্যাক্টলি ওখানে যে কটা হোটেল আছে তারা ওখানেই থাকেন। সেকেন্ড হচ্ছে, প্রথমে আসলো কি একটা বাইক তারা লোকেট করেছে, তারা নাকি প্রথম থিওরিটা আসলো একটা বাইক, 2টো ছেলে, মেয়েটা গিয়ে বাইকের মধ্যে বসলো, তারা সিসিটিভি ক্যামেরা দেখেছে। আমার প্রশ্ন হচ্ছে, সিসিটিভি ক্যামেরাতেও কি কাটমানি থাকে? তার কোয়ালিটি এত খারাপ যে বুঝতে পারেন এটা ওই মেয়েটা না, এটা অন্যটা মেয়েটা। দেখো, ধরা পড়েছে, ভালো কথা, সাধুবাদ জানাই, পুলিশ ভালো কাজ করেছে। প্রশ্ন হচ্ছে যেখানে প্রিভেন্ট করা যায়, ওই চোর পালালে পুলিশ আসে বারবার কেন হয়? নিউ টাউন একটা মডার্ন জায়গা, স্মার্ট সিটি হওয়ার জন্য কেন্দ্র থেকে বিপুল পরিমাণে টাকা ওখানে এসছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য, হয়নি কেন? আইটি সেক্টর 5-এ যারা কাজ করে, বা আমি যদি বিশ্ব বাংলা গেট যেটা বলি, সেখানে রাইট সাইডে গিয়ে যে আইটি সেক্টরগুলো আছে, ইনফ্যাক্ট টাটা কনসালটেন্সি যে অফিসগুলো আছে, তারা কাজ করে, বিভিন্ন রাজ্য থেকে এসে কাজ করে, এখানকার কাজ করে, বা আমাদের গ্রাম থেকে আসে, সে মেয়েরা না ওখানে আশেপাশে ছোটোখাটো জায়গায় কম ভাড়ায় থাকে, এই যাত্রাগাছি, লোহাপুল, এরকম জায়গাগুলো থাকে। তারা যখন রাতেরবেলা ফিরবে, তাদের ন্যূনতম সিকিউরিটি থাকবে না। দাদা বলছিলেন প্যারেন্টিংয়ের কথা, আজকে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে আমরা কেমন আস্তে আস্তে পিছনের দিকে এগিয়ে যাচ্ছি, লজ্জা করলো না বলতে? আজকে দিনে দাঁড়িয়ে আমাদের বাড়ি মেয়েরা রাস্তায় বেরোতে পারবে না, তাকে দেখতে হবে তার প্যারেন্টিং কি আছে। খারাপ ইনসিডেন্ট নেবে কেন? বাংলাতে এগিয়ে বাংলার কথা বলো, সেটাও তাহলে বলো, এগিয়ে বাংলার কথা বলো, সেটা প্যারেন্টিং এর কথা হচ্ছে। সেটা বলে শিক্ষক মানুষ যখন প্যারেন্টিং এর কথা বলে তখন লজ্জা করে না? একটা বাচ্চা মেয়ে সেফলি বেরোতে পারবে না? আমি যারা মেয়ের বাবা, এটা আমার মেয়ে যে রাস্তায় বেরোয়, বা যে কোনো মেয়ে রাস্তায় বেরোয়, একটা বাজে কথা হয়, তার দায়িত্ব এই সরকারের। তো এরকম জায়গায় একজন শিক্ষিত ভদ্র ভদ্রলোক যখন এই কথা বলে, তখন লজ্জা হয়, ছন্দ হয় ভদ্রলোকগুলোর ওপর।
দে আর দ্য অ্যাকচুয়াল পটেনশিয়াল রেপিস্ট। এই পারসনগুলো হচ্ছে পটেনশিয়াল রেপিস্ট। আমি সেটা বলতে চাইনি, আমি যেটা বলতে চেয়েছি যে আমি সোশ্যাল লেয়ারগুলোর কথা বলতে চেয়েছি। আমি বলছি যে ধরনের প্রোটেকশন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পরিবারে একটি পাবে না কেন, সেটা তো প্রশ্ন, সেটা তো সামাজিক প্রশ্ন। কেন প্রশ্ন জিজ্ঞেস করছি যে আগে গরিবের কথা বল, বাংলায় আসুন না, যুক্তিটা মারাত্মক। আমি ওর ভাষাকে সমর্থন করি না, কিন্তু যুক্তি মারাত্মক। তার কারণ হচ্ছে এরপরে এই প্রশ্ন উঠবে যে আরজি করে মেয়েটা কেন কর্মসংস্থায় অভয়া রাত্রিবেলা ঘুমোতে গেছিল। এরপরে এই প্রশ্ন উঠবে যে হাথরাসের মেয়েটা, ও কি নিরাপত্তা, ওর পেরেন্টিং কি হয়েছিল। ইস্যুটা তা নয়, ইস্যুটা হচ্ছে নিরাপত্তা। 11টা 10-এ একটা মেয়ে তাকে মানে নির্দ্বিধায় তার বাড়ি থেকে বেরিয়ে সে রাস্তায় যেতে পারে, টোটোয় চড়তে পারে। সেইখানেই তো মানে যে কোনো শহরে, শুধু এইখান নয়, এই ঘটনা এর ভগ্নাংশ যদি উত্তরপ্রদেশে হয় সেটাও খারাপ, গুজরাটে হয় সেটাও খারাপ, মধ্যপ্রদেশে হয় সেটাও খারাপ, এবং পশ্চিমবঙ্গে হলে, যেহেতু পশ্চিমবঙ্গে আমরা থাকি, সেটা আরও খারাপ। আমি ঠিক এই জায়গা থেকে আরেকটা ঘটনা আপনাদের সামনে রাখবো। কি দুর্ভাগ্য দেখুন, যেদিন এই মেয়েটার সকালে নিথর দেহ পাওয়া গেল, সেই দিন জলপাইগুড়ির আরেকটা ঘটনা সামনে এলো। ওই মেয়েটাও ক্লাস 8-এ পড়ে, টোটো চালকের বিরুদ্ধে অভিযোগ। কিন্তু আমি মূল প্রশ্নটা হচ্ছে বিশ্বাসের। গণপরিবহনে একজন সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ, একজন সাধারণ মানুষ ভরসা রাখবে, এই ভরসাটা তার কাছ থেকে কেড়ে নিচ্ছে কে? এই প্রশ্ন আমরা তুলবো। আগে জলপাইগুড়ির ঘটনাটা দেখাবো, তারপর আসবো দিদিদের কাছে। তোমার মাকে যদি বলো, হুমকি দিচ্ছে, যদি বলো তাহলে তোমার মাকেও তো আউট করবো, বাসাবাড়ি কাজ করে রাত্রিবেলা যেভাবে হোক না কেন উঠে নিয়ে যাবো, তোমাকেও ডেট করবো। নিউ টাউন থেকে জলপাইগুড়ি দূরত্ব প্রায় 600 কিলোমিটার, কিন্তু মানসিক যন্ত্রণা দুই পরিবারকে পাশাপাশি এনে দাঁড় করিয়েছে। এক পরিবার তার 14 বছরের মেয়েকে হারিয়েছে, আরেক পরিবারের 14 বছরের মেয়ের সঙ্গে যা ঘটে গেছে তার অভিঘাত চরম। দুই ঘটনাতেই টার্গেট স্কুল ছাত্রীরা, দুজনেই 8ম শ্রেণীর পড়ুয়া, আর দুক্ষেত্রেই কাঠগড়ায় টোটো চালক। গত 21শে জানুয়ারি জলপাইগুড়িতে স্কুলে যাওয়ার জন্য প্রতিবেশী যুবকের টোটোয় ওঠে বছর 14 কিশোরী, কিন্তু স্কুলে যাওয়ার বদলে মাঝপথে নাবালিকাকে জোর করে মাদক মেশানো চকোলেট খাওয়ায় বছর 26-এর টোটো চালক। আরও অভিযোগ, চকোলেট খাইয়ে বেহুশ করার পর নাবালিকাকে ধর্ষণ করে ওই যুবক। ভয়ে প্রথমে বাড়িতে কিছু না জানালেও মেয়ের স্কুল ব্যাগে প্রেগন্যান্সি কিট দেখে সন্দেহ হয় মায়ের। জানাজানি হয় বিষয়টি। যে বয়ান নাবালিকা দিয়েছে পরিবারকে, সেই বয়ান অনুযায়ী টোটো চালক তাকে স্কুলে না নিয়ে গিয়ে, ঠিক আমি যে রাস্তাটা দেখাচ্ছি এই পথ দিয়েই টোটো চালক গিয়েছিল এবং তাকে নির্জন একটি এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশের তরফে যা জানা হচ্ছে যে 21 তারিখ এই টোটো চালক কোন রুটে গিয়েছিল সেই ট্র্যাক কিন্তু পুলিশ খোঁজার চেষ্টা করছে, এবং একাধিক জায়গায় যে সিসিটিভির ক্যামেরা লাগানো রয়েছে সেই সিসিটিভির ক্যামেরা দেখেও কিন্তু পুলিশ শনাক্ত করার চেষ্টা করছে এই টোটো চালক কোন রুটে গিয়েছিল। নিউ টাউন থেকে জলপাইগুড়ি টোটোর মতো গণপরিবহনে মহিলাদের নিরাপত্তার হাল এই হলে সাধারণ মানুষ করবেটা কি? শনিবার জানতে পারলাম, ওই কিকটার জন্য জানতে পারলাম যে এই ঘটনা। আমাকে অজ্ঞান হয়ে নিয়ে গেছে, আমি বলতে পারি না, চকোলেটের সাথে কি নেশা জাতীয় জিনিস খাওয়াইছে, নিয়ে গিয়ে যেই জায়গাটাতে নিয়ে গেছে সেই জায়গাটা আমার পরিচিত না। তোমার মাকে যদি বলো, হুমকি দিচ্ছে, যদি বলো তাহলে তোমার মাকেও তো আউট করবো। নিরাপত্তা তো টোটালি নাই আমাদের এখানে। এখন মা বোনকে যে বেঁকে পাঠাবো, আমরা কোন রিক্সে পাঠাবো, আমরাও অনেক সময় আতঙ্কে থাকি। আর কি করে পাঠাবো, টোটোরও কোনো সুরক্ষা নাই। বাড়ি থেকে বাচ্চাকে স্কুলে পাঠাতে, বাড়ি থেকে বাজারে যেতে, অফিসের জন্য স্টেশনে পৌঁছতে ভরসা টোটো অটো, রাত বিরেতে ট্রেন মেট্রো থেকে নেমে বাড়ি ফিরতেও ভরসা তো সেই তারাই। আর তাতে কিনা এই ভয়ঙ্কর ঘটনা। বিশেষ করে মেয়েদের জন্য তো খুবই ক্ষতিকারক না, ছোট ছোট মেয়েরা, ছোট ছোট বাচ্চারা, ওরা তো বুঝবে না। এই ঘটনার পর থেকে আরো ভয় হচ্ছে মনে মানুষের, প্রত্যেকেরই, যাদের বাচ্চা আছে প্রত্যেকেরই ভয়। টোটোয় চাপার পর ক্লাস 8-এর মেয়ের খুন ধর্ষণের ঘটনায় আতঙ্কিত নিউ টাউনের তথ্য প্রযুক্তি কর্মীরাও। খুবই ভয় লাগছে মানে বেরোতে। আর স্পেসিফিক্যালি ওনাদের মানে ট্র্যাক করার তো কোনো উপায় নেই। যদি কোনো ঘটনা ঘটে ওরা বেরিয়েও যান, কোনো অপশন তো নেই না ট্র্যাক করার। তো ডেফিনেটলি নেক্সট টাইম টোটো অটো উঠতে গেলে তো 10 বার ভাবতেই হবে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। কিন্তু এ ধরনের ঘটনা একের পর এক ঘটতে থাকলে মানুষ বিশ্বাস রাখবে কি করে? ময়ূক ঠাকুর চক্রবর্তী ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি নন্দিনীদির কাছে আসবো। আপনিও ঘটনাচক্রে নিউ টাউনের বাসিন্দা। সব থেকে বেশি ব্যবহৃত গণপরিবহন হচ্ছে টোটো।
আমি যে জন্য মুম্বাইয়ের ঘটনাটা দিলাম, যে অটোতে রাত 3টে, রাত 3:30, 4টের সময় উঠতেও মুম্বাইবাসীকে ভাবতে হয় না। জলপাইগুড়ির ঘটনা এইমাত্র দেখালাম। আমি বলছি যে ঘটনাই ঘটুক, আলটিমেটলি আপনিও হয়তো যখন বাড়ি ফিরবেন যে নিউ টাউনের মধ্যবিত্তকে টোটোর ওপর নির্ভরশীল হতেই হবে, সবসময় বাস থাকে না। এবং সেইখানে কতটা শকিং এই ঘটনা, এবং এই ঘটনার মানে নিউ টাউনের বাসিন্দা হিসেবে আপনার ইনসাইটটা কীরকম? দেখুন, প্রথমে একটা কথা বলি যে আমরা যারা নিউ টাউনে থাকি তারা দেখেছি এই বিজিবিএস এর সময় এক্স্যাক্টলি নিউ টাউনে ঠিক কীরকমভাবে সাজানো হয়েছিল। মানে সেটা না, মানে যারা দেখেননি তারা বুঝতে পারবেন না। মানে দুর্গাপুজোয় যেরকম সাজানো হয় সেরকম আমরা ভাবছিলাম ওটা, এবং কী ধরনের ঠিক সিকিউরিটি, মানে কী ধরনের পুলিশ ছিলেন আমরা ভাবছিলাম। তো তাতে যা বোঝা গেল যে পুলিশের যে নিরাপত্তার ব্যাপারটা সবটাই হয়তো ভিআইপি আর ভিভিআইপিদের জন্যই থাকে। এমনিতেও তো মধ্যবিত্ত মানুষ বা গরিব মানুষ যারা, তাদের জন্য কিছু নেই কোথাওই, এটা এখানে বলে না, পৃথিবীর সর্বত্রই তো তারা অবহেলিত। কিন্তু আমি না প্রথম থেকে এটা ভাবছিলাম, এই জন্য বারবার প্রথমে তারিখটা মনে পড়ছিল না, তারপরে দেখলাম 6 তারিখে এই ঘটনাটা ঘটেছে। যে যখন এই মহাসমারোহে এগুলো পালিত হচ্ছে, সাংঘাতিক আলো, সাংঘাতিক পুলিশ, এবং অদ্ভুতভাবে জানেন যে নিউ টাউনে ঢোকার মুখে যে একটা ভয়ঙ্কর জ্যাম হয় এবং বেরোবার মুখে, এই দুদিন কিন্তু সেটাও ছিল না। এমনভাবে ট্রাফিক কন্ট্রোল পর্যন্ত করা হয়েছে। তাহলে সেটাও কিন্তু করা যায়, তার মানে ইচ্ছে থাকলে। এটা আমি সেদিন বুঝলাম, আমি তাকিয়ে দেখছিলাম যে এটাও করা যায়, তার মানে সাংঘাতিক নিরাপত্তা। অথচ সেদিন রাতে আমার শুধু বারবার মনে হচ্ছে যে একটা টোটো 4 ঘন্টা বা 3 ঘন্টা ধরে ঘুরে বেড়ালো। পুলিশের যদি পেট্রোলিং থাকে তাহলে তাদের সন্দেহ হয় না যে একটা টোটো কিভাবে ধরুন সিসিটিভির যদি মনিটরিং থাকে, মানে শুধু ক্যামেরা লাগালে তো হবে না। আমি অতটা জানি না যে ওখানে তো বিধাননগর কমিশনারেটে, তাহলে আমরা যেরকম সিনেমায় দেখেছি কোথাও তো একটা দেখা হয় সমানে ঘরে বসে, সবাই তো দেখছেন, তাহলে তাদের নজরে পড়ছে না। সলিলদা সবচেয়ে ভালো বলতে পারবেন যে একটা টোটো কনস্ট্যান্ট ঘুরে বেড়াচ্ছে, তাহলে তখনই তো অ্যালার্মিং, তখনই তো গিয়ে ধরা যায় যে এই টোটোটা কেন ওখানে ঘুরছে। আমার মনে হয় এটা। এই আর আপনি গণপরিবহনের কথা বলছেন, তো গণপরিবহন বলতে মনে পড়ে গেল যে গতকাল মানে উত্তরপ্রদেশের ওখানে একটি ছেলেকেও কিন্তু সেম জিনিস গণপরিবহনে করা হয়েছে, কিনা খাবার ছেটানো হয়েছে বলে বাসে। কাজে আমাদের ভাবতে হবে নিরাপত্তা কারুর নেই। বয়স্ক লোকেরা যেখানে সেখানে প্রহৃত হচ্ছেন, বাচ্চাদের মারধর করা হচ্ছে, নারী পুরুষ উভয়ের কারুর। এবার নিউ টাউনে কিন্তু ছেলেদের সঙ্গেও এরকম ঘটনা ঘটতে পারে। কাজে আমি অর্ণবদা, আপনি কিছু মনে করবেন না, আপনি প্যারেন্টিংয়ের কথা বলছিলেন। একটি ছেলেও রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেলে, মানে আমাদের যাদবপুর দেখিয়ে গেছেন, ছেলেদের সঙ্গেও রেপ হয়। তাহলে আজকে একটি ছেলে বাড়ি বেরিয়ে গেলে তার সঙ্গেও কিন্তু এরকম কিছু হতে পারতো। হয়তো তার গলার নলি কাটা অবস্থায় বাস থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, হয়তো তার গলার নলি কাটা অবস্থায় পাওয়া যেত, হয়তো তার পরবর্তীতে হতো না। কারণ এটাও তো একটা নেক্রোফিলিয়ার উদাহরণই পাওয়া গেল, যা শুনলাম ওর ওয়াইফের মুখে। তো আর এটাও আমাদের খুব ভাবার একটা বিষয়, জানেন দাদা, যে আজকের প্রজন্ম মানে কোন দিকে এগিয়ে যাচ্ছে। খুব অবাক লাগে ভাবলে, একটা 22 বছরের ছেলে, শুনছি তার আগেও নাকি রেকর্ড আছে ক্রিমিনাল, আর এরকমভাবে স্প্রিং দিয়ে গলা গিয়ে নৃশংস, মানে কেন এত নৃশংসতা কিসের? আমাদের কি এটাও ভাবার সময় আসেনি? আমরা অপরাধের পরে তো সবাই বসছি যে কি হবে, ছেলেটি না হয়তো ফাঁসিই হবে, যা, তো তার আগেরটা আমাদের ভাবতে হবে না। অনুত্তমাদি আছে, হয়তো বলতে পারবে যে ভেতরে কত রাগ, কত হিংসা, কত দেশ থাকলে যে একটা ওই বাচ্চা মেয়েকে এসে, অত চেনেই না, চেনেই না। আমি মানতাম প্রেম ছিল, ছেড়ে দিয়েছে, চলে গেছে, তার বাবার ওপর রাখছিল, মার ওপর রাখছিল, তবে কিন্তু যাকে আমি চিনি না, একটাই বাচ্চা ক্লাস 8-এ পড়া মেয়ে, মানে আমি বলছি এটা কল্পনা উঠে নিশ্চয়ই টোটো চালককে দাদা বলেছে, যে বলেছে এই জায়গায় নিয়ে যাও, রাগটা কমে গেছে। সেই মেয়েটাকে গলায় স্প্রিং দিয়ে ভাবে মারতে পারে, তারপরে তাকে এরকম ভাবে অত্যাচার করতে পারে। ভেতরের কোন রাগ, কোন হিংসা, কোন দেশ থেকে আজকের প্রজন্ম? অসুস্থ মানসিকতা শুধু নয়, যদি একাধিক এই মানসিকতার মানুষ তাই ঘটনা সামনে আসে, যে সামাজিক অসুস্থতা নিয়ে নিঃসন্দেহে আমাদের ভাবতে হবে। সামাজিক অসুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে, এটাগুলো নিয়ে কিন্তু আমাদের খুবই চিন্তা করার বিষয় আমার মনে হয়, ভাবার দরকার। আমি অনুত্তমার কাছে আসবো। অনুত্তমা, নির্ভয়া, আমি যে শব্দটা খুব শকিং আমার কাছে, সেটা হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসে তো বাসে উঠেছিল যে বাস তাকে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেবে। এই মেয়েটা, আমি আবার বলছি, হয়তো টোটো চালককে দাদা বলেই উঠেছিল, যে এই বাস, অটো, টোটো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন দেশে চলছে এই বিশ্বাস থেকে, যে আমি ঠিকানা না জানলে আমার অটো বা টোটোর দাদা পৌঁছে দেবে, আমি হয়তো এক্স্যাক্টলি কোথায় যাব জানি না, তাকে গাইড করে সেখানে পৌঁছে দেবে। আমি বলছি কেউ তো পুলিশ নিয়ে সঙ্গে উঠবে না, আর পুলিশের পক্ষেও প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আমি বলছি যে কোথাও নিরাপত্তা তো বিঘ্নিত হচ্ছে বটেই,
এই সামাজিক হাত ধরাটা কোথাও সামাজিক সম্পর্কগুলোকে নষ্ট হচ্ছে। আজকে একজন সাধারণ মানুষ, ছেলে মেয়ে যেই হোক না কেন, যে বয়সেরই হোক না কেন, তিনি যদি টোটো বা অটোতে ওঠার সময় ভাবেন যে একে কি বিশ্বাস করব, আচ্ছা আমি তো ফোনটা হাতে রাখি, যদি ও কিছু করে আমি থানায় ফোন করব, মানে এই কোন সমাজের দিকে এগোচ্ছি আমরা? আমি আরেকটি ঘটনার কথা উল্লেখ করতে চাইবো সুমন, কারণ আজকেই দুপুরবেলায় ঘটনাটির কথা আমি জানতে পারি। একেবারে আমাদের খোদ শহরের বুকে একটি বাজার করতে যাওয়ার লাইনের কিছু কথা কাটাকাটি নিয়ে কিছু ট্রান্স কুয়ার মানুষের ওপর শারীরিক নিগ্রহ হয়েছে, যৌন নিগ্রহ হয়েছে কলকাতায় যোধপুর পার্ক অঞ্চলে, এবং পরে পুলিশের কাছে এফআইআর করা হয়েছে। কিন্তু যে বিষয় থেকে এই আকার নেওয়া এবং যে পরিমাণ শারীরিক নিগ্রহ, যৌন নিগ্রহ দিয়ে মানুষগুলিকে যেতে হলো, তাদের কারণ কি? তার মানে এখানে তার লিঙ্গ পরিচয় আদতে বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে যিনি তোমার উল্টো দিকে দাঁড়িয়ে আছেন, তিনি কি তোমার থেকে নিজেকে পাওয়ারফুল মনে করছেন? এটা একটা অ্যাবসলিউট পাওয়ারের ল্যাঙ্গুয়েজ। এবং নিরাপত্তার সাম্য, সিস্টেমিক আরও চেঞ্জেসের কথা যেখানে বারবার উঠে আসছে, সেটা একটা দিক অবশ্যই, এবং আমাদের বারবার ভাবতে হবে আর কিভাবে তাকে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আমি এখানে আরও একটি দিক উল্লেখ করতে চাইবো, যে যেখানে এই যে বিশ্বাস আস্থার কথা তুমি বলছো, এইখানে থেকেই কিন্তু এই যে এতদিনের একটা পুরুষতান্ত্রিক মানসিকতা যে মেয়েরা ঘরের মধ্যেই যেন থাকে, এই মানসিকতার দিকে যাতে বাড়ির লোকেরাও মেয়েদেরকে আরো টানেন, তার একটা আখ্যান তৈরি হয়ে যেতে পারে, যেন না হয়। এবং আমরা যেন সত্যি যে মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তাকে বা তার পরিবারের দিকে আঙুল না তুলি, যায় স্ত্রীকে এক্ষুনি দেখলাম, তার নিরাপত্তাও আমাদের সমাজের দায়িত্ব। সেও আমার চোখে বিপন্ন, কারণ একজন নারী হিসেবে এখানে বসে আমার এটা মনে হচ্ছে যে এই মেয়েটিকেও তো আমরা সকলে দেখতে পেলাম সুমন, এরও একটা প্রতিবেশী আছে, এ তো সে ক্রাইমের অংশ হয়নি, হয়তো ক্রাইমের কথা সে জানতে পেরেছে, তাহলে আমরাও কিন্তু অনেক সময় বলছে যে কঠোর শাস্তি চাই। এক্স্যাক্টলি। সুতরাং সেই মেয়েটি বা তার আগেও যে চলে গেছে এই ছেলেটির জীবন নিয়ে আমরা যখন শুনছি, আমার মনে হয় সেখানে আমাদের সামগ্রিকভাবে দেখতে হবে যে ক্ষমতার যে নৃশংস আস্ফালন, যে যেখানে পারছে সে কিন্তু উল্টো দিকের মানুষটির বিপন্নতার সুযোগ নিয়ে অন্ধকার খুঁজে নিচ্ছে। আমরা অন্ধকার খুঁজে নেওয়ার চর্চায় অনেক বেশি লিপ্ত হচ্ছি। কলকাতা পুলিশের উদ্যোগে একটা সময় কিছু কর্মশালা হয়েছিল, যেখানে সরকারি যে গাড়ির চালকরা, তাদের নিয়ে ওয়ার্কশপ হয়েছে যে তারা যদি মহিলাদের কিছুটা নিরাপত্তা দিতে পারেন। আমি নিজেও অনেক সময় তার অংশ হয়েছি, কিন্তু আমি মনে করি এটা শুধুমাত্র সরকারি গাড়ির চালক বা এই নির্দিষ্ট সংখ্যক চালকের মধ্যেই তাহলে সীমাবদ্ধ রাখলে হবে না। উদ্যোগ আছে, সদিচ্ছা আছে, কিন্তু তারও যে একটা সার্বিক প্রয়োগ, তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। হেল্পলাইন নাম্বার, এই মেয়েটিকে যখন গাড়িতে ঘোরানো হচ্ছে, আমরা যেরকম চাইল্ড হেল্পলাইন নাম্বার ইত্যাদির কথা জানি, আমরা কতজন বাচ্চাকে সেটা প্রোভাইড করছি? আমরা কি স্কুলের প্রশিক্ষণের মধ্যে তাকে রাখছি? সে কি জানছে যে ওই সময় সে কাকে ফোন করতে পারে? দুই, আমরা কি জানি সেই ফোনটা করলে ভাড়ার গাড়িতে যেরকম নাম্বারটা বা সেই ফোন গেলে তৎক্ষণাৎ সেখানে এমনও যদি হয় যে ওই মুহূর্তে ওখানে পুলিশ ছিল না, আমরা জানতে পারছি কিছু দূরেই ছিল, আমরা কি এমন সিস্টেম রাখতে পারি যেখানে তৎক্ষণাৎ তাকে সিকিউরিটির অ্যাক্সেস দেওয়া হবে? কারণ এই মুহূর্তে এখান থেকে বেরিয়েই পরের ধাপে এখানে ক্যামেরা পার্সনসরা রয়েছে, পুলিশ নেই সুমন, কিন্তু আমার পুলিশকে অ্যাক্সেস করতে যেন অসুবিধে না হয়। আমি অ্যাক্সেসিবিলিটি অফ সিকিউরিটি নিয়ে কথা বলবো। এবং আমি নন্দিনীর যে দুশ্চিন্তার জায়গাটা নন্দিনী বলছিলেন, আমি সহমত, যেখানে তো আমরা লিঙ্গ পরিচয় ধরে নিয়ে একটা যৌন হিংসা, নৃশংসতা, মৃত্যু তাকে শুধু দেখতে পারি না, কিন্তু পাশাপাশি না আমার মনে হয় যারা এটা ঘটাচ্ছেন সেখানে একটা বহুলাংশে টক্সিক ম্যাসকুলিনিটির বহিঃপ্রকাশ আছে। আমরা এই যৌনতাকে, যেখানে একটি শরীরকে সে প্রথমে খুন করছে, তারপর তার সঙ্গে যৌনতায় লিপ্ত হচ্ছে, মৃত্যুর থেকে বড় অপ্রতিরোধ আর কি হতে পারে? তার তো সব প্রতিরোধ চলে গেল। একটা প্রতিরোধহীন শরীরকে প্রথম সে নিশ্চিত করছে, তারপর যখন যৌনতায় লিপ্ত হচ্ছে, সেখানে যৌন বাসনার থেকেও অনেক বেশি আছে ক্ষমতা আস্ফালনের বাসনা। এবং এই ক্ষমতার ভাষাকে যে পুরুষ পৌরুষের ভাষা বানাচ্ছে, আমাদের সেই পুরুষকে নিয়েও কাজ করতে হবে। তার কারণ তার মধ্যেও কিন্তু, আমি এটাকে অসুখ বলবো না, কারণ অসুখের এক ধরনের অসহায়তা আছে, বিপন্নতা আছে। ধরো আজ যদি আমার ভাইরাল ফিভার হয়, সেই জায়গাটাতে তো আমার হাত ছিল না সুমন, কিন্তু আমি যে ক্রাইমটা করছি, এটা আমার কনসিয়াস ডিসিশন, যেটা আমি এক্সিকিউট করছি, কোন মন থেকে সে এটা করবার সাহস পাচ্ছে, স্পর্ধা পাচ্ছে, ঘটিয়ে চলেছে, সেখানে সে কোন পদে কাজ করছে দিয়েও শুধু এটা নির্ধারিত
নির্ধারিত হয় না, কারণ আমাদের প্রত্যেকের মধ্যে আরো অনেক এরকম মানুষ মিশে থাকতে পারে। আমাদের প্রত্যেকে সজাগ থাকতে হবে, বাইস্ট্যান্ডারদের সজাগ থাকতে হবে। আমাদের কোনো ভালো বাইস্ট্যান্ডার নেই। আমরা বহু সময় দেখছি রাস্তায় একটা মারামারি হচ্ছে, তারা মোবাইলে ছবি তুলছেন, আপলোড করছেন, কেউ এগিয়ে যাচ্ছেন না, কেউ থামিয়ে যাচ্ছেন না। এই ঘটনাগুলোর ক্ষেত্রে আমার মনে হয় আমাদের প্রত্যেকের দায়িত্ব নেওয়ার আছে। আমি যখন নিরাপত্তার সাম্যের কথা বলবো, আমি মনে করি আমরা রাত পথ দখল নিয়ে তো আমরা কিছুদিন আগে বড় বড় আন্দোলন দেখেছি। এই আন্দোলন, এই ভাষা, এই ভাবনার আমাদের চিরাচরিত চর্চার দরকার আছে। আমাদের পথ, আমাদের রাত কোনো বিশেষ লিঙ্গ পরিচয়ের, ক্ষমতা পরিচয়ের, বিশেষ পরিচিতির, বিশেষ পদের জন্য যেন সুরক্ষিত না হয়, এ যেন আমাদের সকলের। আমি শুধু একটা কথা বলি, যেহেতু বলছিল, আমি বলছি কোথায় এই মানসিকতা, এই মানে মোবাইলে ছবি তোলা এবং এগিয়ে নিয়ে আসার মানসিকতা। আমি হাত থাকতে মুখে কেন এই ধরনের কথা বলে মারপিট কে উৎসাহ দাও? মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ধর্ষণ হচ্ছে, মানুষ থামাচ্ছেন না, প্রতিবাদ করছেন না, মোবাইলে ছবি তুলছেন। এই ভারতবর্ষ দেখছে। যেটা বলার ছিল যে কটা মানে কমার্শিয়াল গাড়ি আছে, আমরা উঠলেও ইনফ্যাক্ট তোমার অফিসেও যেগুলো দেখবে একটা এসওএস বাটন আছে। তোমরা যেটা জানো না, সেই এসওএস বাটনটা কিছু কোম্পানি সাপ্লাই করে। সেই কোম্পানিটা কি, তুমি যাবে ওই আরটিও গুলোতে, শাসক দল ঘনিষ্ঠ কোম্পানি কিছু সাপ্লাই করে। এবার এখনই জাস্ট টেস্ট করার জন্য প্রেস করে দেখো তো আদৌ কাজ করে কিনা, আদৌ কাজ করে কিনা টেস্ট করে দেখো। কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে কোনো কাজ করে না। সেকেন্ড হচ্ছে ক্যামেরার কথা হচ্ছে, প্রচুর টাকা ইনফ্রাস্ট্রাকচারে খরচা হয়। এখন এআই বেসড ক্যামেরা আছে, এআই বেসড সার্ভিলেন্সের জন্য আজকে খুব ইম্পর্টেন্ট। কোনো অ্যাক্টিভিটি দেখলে ইনস্ট্যান্ট খবর দেয়, সেগুলো কেন ইউজ করছে না? থার্ড কথা, দিদির সাথে আই বেগ টু ডিফার। দেখো এই যে এই টাইপের লোকগুলো, দে আর সোশ্যাল ডিজিজ বেসিক্যালি। দিদি টক্সিক, আই থিংক ডিজিজ বলতে না, টক্সিক ম্যাসকুলিনিটির কথা বলো না, এই টক্সিক ম্যাসকুলিনিটি একটা এক্সপিরিয়েন্স দিচ্ছি আমি, মানে এক্সাম্পল দিচ্ছি। দেখো দিদি কি সেই টাইমটাই করবেন? আমি যখন কল্যাণীতে পড়তাম না, কল্যাণীতে 5 বছর কাটিয়েছিলাম, আমি ল পড়েছিলাম, তখন একটা ইনসিডেন্ট ঘটলো, খুব বাজে ইনসিডেন্ট। একটা হোস্টেলে একটা কার্পেন্টার একটা বাচ্চা ছেলে, তাকে তুলে নিয়ে যায়, 6 জন মহিলা মিলে তাকে রেপ করে। তো এটা কি টক্সিক ম্যাসকুলিনিটি? না, এখানে একটা জিনিস আমাদের ক্ল্যারিফাই করতেই হবে যে যখন আমরা নারীবাদ নিয়ে কথা বলি, যখন আমরা পুরুষতন্ত্রের বিরুদ্ধে কথা বলি, বাজে বলুন না, নারীবাদ পুরুষবাদ আপনিও তো তাহলে আমাকে সেইভাবেই এক্ষুনি থামিয়ে দিচ্ছেন। থামাচ্ছি না এর একদম, আমি জাস্ট বলছি আপনাকে একটা সিস্টেমের বিরুদ্ধে কথা বলি, তখন আমরা মূর্ত করে দিয়ে নারী বিরুদ্ধে পুরুষের কথা বলছি না। অফকোর্স নারীদের মধ্যেও এমন অনেকে আছেন যারা এই পুরুষতান্ত্রিক মানসিকতার, এই ক্ষমতার আস্ফালনকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধেও আমাদের একইভাবে প্রতিবাদ থাকবে। কারণ বিষয়টা নারী বিরুদ্ধে পুরুষের নয়, পুরুষের বিরুদ্ধে নারী, এটা মানে পাওয়ার সিস্টেম, পেট্রিয়ার্কির বিরুদ্ধে প্রতিবাদ, যে প্রতিবাদ সুমনেরও জয়ন্তর। আই হ্যাভ প্রবলেম উইথ দিস টার্ম দিদি, ডোন্ট টেক মি আউট। জয়ন্তর কাছে সমস্যাটা কেন হচ্ছে, তরুণদের পেট্রিয়ার্কি নিয়ে সমস্যাটা কেন হচ্ছে? উনি যেটা বললেন সেটা তো লিঙ্গ নিরপেক্ষ। আপনি কথা বলবেন না, উনি লিঙ্গ নিরপেক্ষ, আপনি দিদি দাদা কথা বলবেন লিঙ্গ নিরপেক্ষ জায়গাতে। কারণ উনি বললেন ক্ষমতার কথাটা, ক্ষমতার ভাষা, সেই ক্ষমতার ভাষা যে কেউ প্রয়োগ করতে পারে, সে যে কেউ প্রয়োগ করতে পারে, নারীও প্রয়োগ করতে পারে এবং পুরুষও করতে পারে। কিন্তু এই যে বিরল ধরনের ভিকটিম ফ্যামিলি ব্লেমিংও করব না, এটাও কিন্তু আমরা করতে পারি। ঠিক, আমি আসবো জয়ন্তর কাছে। তার আগে দ্রুত আপনাদের কাছে দেখাবো যে নিউ টাউনে এই ঘটনা ঘটেছে, সেই নিউ টাউনে প্রতিদিন গোটা রাত ধরে কত মানুষ চলাচল করেন এবং তারা সঠিকভাবেই টোটোকেই তাদের পরিবহন হিসেবে ব্যবহার করেন। এটাই স্বাভাবিক, যে কোনো সভ্য শহরে এটাই হবে। কিন্তু এই ঘটনাগুলো আটকানোর জন্য কি করছি আমরা, কি করছে প্রশাসন? দেখুন, মাত্র 3 কিলোমিটারের মধ্যে নিউ টাউন থানা, রাজ্যের অন্যতম তথ্য প্রযুক্তি কেন্দ্র সেক্টর 5-এর অফিস পাড়া। এহেন গুরুত্বপূর্ণ জায়গায় নাবালিকাকে ধর্ষণ, খুনের মতো ভয়ঙ্কর ঘটনা। পরিসংখ্যান বলছে নিউ টাউন সেক্টর 5 মিলিয়ে অন্তত 55,000 আইটি কর্মী রোজ কাজের সূত্রে এখানে যাতায়াত করেন। কিন্তু প্রদীপের নিচে থাকা অন্ধকারের মতো সেই নিউ টাউনের নিরাপত্তাতেই একটা বড়সড় প্রশ্নচিহ্ন বসিয়ে দিয়েছে এই ঘটনা। কদিন আগে তো আমরা দেখলাম আরজি করের ঘটনা, সেখানে ওয়ার্ক প্লেসের মধ্যেই যাওয়া হওয়ার হয়েছে। প্রত্যেকের যে নিজস্ব গাড়ি আছে, বাইক আছে, তা তো নয়। আমার মতন মধ্যবিত্ত লোকজন যারা হয়তো মাস গেলে 10, 12, 14, 15,000 টাকা মাইনে দেয়, তাদেরকে পাবলিক ট্রান্সপোর্টে ভরসা করতেই হবে, সে রাত 12টা হোক কিংবা রাত 1টা হোক। তাতে যদি উঠে আমাকে এইরকম সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে এরপর থেকে লোকজন তাহলে কী করবে? লোকজন চাকরি বাকরি করবে না। বহুদিনই বেশ রাত পর্যন্ত কাজ করতে হয় তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীদের। রাত বিরেতে বাস না পেলে অটো, টোটোই তো ভরসা। আর সেই টোটো চালকের বিরুদ্ধেই কিনা খুন ধর্ষণের অভিযোগ।
ওই এখানে শুধু বাইরের দিকটাই ভালো, আপনি যদি ভেতরে যান তখন দেখবেন কোনো পুলিশ পেট্রোলিং নেই, যত রকম দুর্নীতির কাজ ওই ভেতরের দিকেই হয়। আপনাকে বেশি দূরে যেতে হবে না, 5 কিলোমিটার ভেতরে গেলেই দেখতে পাবেন ইভেন রাত্রিবেলা 7টার পর আপনি কোনো ট্রান্সপোর্টও পাবেন না। ঝাঁ চকচকে ঝলমলে নিউ টাউন আইটি হাব, সেখানেই এই ভয়ঙ্কর ঘটনা উদ্বিগ্ন করছে স্থানীয় হাই প্রোফাইল বাসিন্দাদেরও। দিল্লিতে আমি 5 বছর ছিলাম, মেয়েদের জন্য শহর ওই অঞ্চলটা খুব একটা ভালো ছিল না, তখন আমি নিউ টাউনে চলে আসি। কিন্তু সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে এই নানান রকম দুষ্কৃতীদের দৌরাত্ম্য, সে ধর্ষণ হোক কিংবা খুন হোক, অনেক কিছু এখানে হয়েছে। দ্য পুলিশ হ্যাজ গট, আমি যেটা বলবো যে নাইট পেট্রোলিং আরও ইন্টেন্সিফাই করতে হবে, সারপ্রাইজ চেকিং আরও ইন্টেন্সিফাই করতে হবে, পিরিয়ডিক্যাল মিটিং বিটুইন দ্য পুলিশ আইসিস অ্যাবসলিউট ইজ আ ম্যান্ডেটরি, দ্য এসপি শুড কাম অন টু দ্য গ্রাউন্ড। গোটা নিউ টাউন কার্যত সিসি ক্যামেরায় মোড়া, কিন্তু যেখান থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছিল রাতে সেই জায়গাটি কার্যত জনশূন্য থাকে। ল্যাম্পপোস্ট থাকলেও তাতে আলো জ্বলে না, নেই সিসি ক্যামেরাও। পুলিশ এখন যেখানে নাকি 55% হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, তারা কোনো ট্রেন্ড না, ট্রেন লোকবলের অভাবের দরুন তাদের দিয়েও কাজ করে। এখন আনট্রেন্ড ছেলে যে নাকি মাইনাও অনেক কম, তার কাছ থেকে কাজের গুণবত্তা তো সেটা পাবে না। প্রশাসনিক ব্যবস্থা আরো উন্নত না হয়, মানুষের মধ্যে যদি ভয়ের ভাব থাকে, পথ চলতে যদি আমরা নিরাপদ বোধ না করি, তাহলে তো আমাদের মধ্যে সুস্থভাবে বাঁচার যে ইচ্ছা সেইটা তো অনেক কমেই যাবে। এখনো তো অনেকটাই ভয় লাগে, বিশেষ করে আমার মেয়েরা যখন কাজে যায় তখন ওদের ফিরতে অনেক রাত হয়, রাত্রি 9টা হয়, 10টা হয়, তখন তো আমরা বাড়ির মধ্যে অনেকটা আতঙ্কবোধই করি। নিউ টাউন জুড়ে একের পর এক অভিজাত বহুতল, হাজার হাজার মানুষের যাতায়াত, সেখানেও কি নিরাপদ নন মহিলারা? পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ঠিকই, কিন্তু ওই যে কথা আছে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তা হচ্ছে কোথায়? আবির দত্ত, মৈত ঠাকুর চক্রবর্তী ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, জয়ন্তর কাছে আমি সম্পূর্ণ আরেকটা জায়গা থেকে আসব, যে এই ধরনের ঘটনা ঘটলেই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে, এবং এই রাজ্য পুলিশের করা 5টা সাম্প্রতিক ঘটনা যদি দেখি, মাটিগাড়া, তিলজলা, কুলতলি, ফারাক্কা, গুড়াপ, সেক্ষেত্রে ফাঁসির সাজা হয়েছে, সর্বোচ্চ সাজা হয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখবেন যে এই ইনফ্যাক্ট গুড়াপের ঘটনায়, গুড়াপের মেয়েটির জন্মদিন ছিল যেদিন এই সাজা ঘোষিত হলো, সেই দিনও যখন এই গুড়াপের ঘটনা এই অনুষ্ঠানে আপনাদের সামনে রাখছি, তখন এই হুবহু গুড়াপের মতোই আরেকটা ঘটনা ঘটেছে। আমি জয়ন্তের কাছে ঠিক এই জায়গায় আসবো, এইটা একটার পর একটা রিপিট হচ্ছে, হুবহু হচ্ছে। মানে আমি বলছি, একটা তুমি নিউ টাউন পেলে একটা জলপাইগুড়ি পাবে, একটা গুড়াপ পেলে একটা মাটিগাড়া পাবে। আমি বলছি এটা থামছে না কেন? তাহলে শাস্তির কি কোনো ভূমিকা নেই? কোথাও কোথাও আলো আছে, কিন্তু নিরাপত্তা কোথাওই নেই। কামদুনি, পার্ক স্ট্রিট, মধ্যমগ্রাম, বারাসাত, একের পর এক নৃশংস ঘটনা। আরজিকর হওয়াকে আটকাতে পারেনি, আবার আরজিকরের আন্দোলন, রাত জাগা, একের পর এক জয়নগর, কুলতলি, কৃষ্ণনগরকেও থামাতে পারেনি, নিউ টাউনের ঘটনাকেও থামাতে পারল না। প্রথম কারণ হচ্ছে পুলিশকে অপরাধীরা আর ভয় পায় না। আজকাল থানাগুলি চলে সিভিক ভলান্টিয়ারদের দিয়ে। কোথাও কোথাও এমন অভিযোগ ওঠে যে সিভিক ভলান্টিয়ারদেরই পুলিশের পোশাক পরিয়ে দেওয়া হয়, তাদের কোনো ট্রেনিং নেই। যে সার্ভেইলেন্সের কথা বারবার উঠছে এবং প্রিভেনশনের কথা উঠছে, সে সম্পর্কে তাদের কোনো ট্রেনিং নেই, কোনো নলেজ নেই। তোমাকে একটা কথা বলি, যে নিরাপত্তার ব্যাপারে প্রদীপের নিচে অন্ধকার নয়, অন্ধকারই অন্ধকার। পুলিশ সিসিটিভি দেখে ধরলো, কিন্তু বিভিন্ন আদালতের রায়ে বলা হচ্ছে যে একজন মাইনরকে কিডন্যাপ করা হয়েছে বা সে নিখোঁজ হয়েছে যদি অভিযোগ আসে, সঙ্গে সঙ্গে পুলিশকে ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ মনে করা হয় প্রতি মুহূর্তে সে তার কমফোর্ট জোন থেকে দূরে চলে যাচ্ছে এবং তার উপরে কোনো আক্রমণ আসতে পারে। এখানে ঘটনা ঘটার পরে পুলিশ সিসিটিভি দেখে অভিযুক্তকে ধরেছে। আমি কৃতিত্ব দিচ্ছি না, আমি কৃতিত্ব দিতাম তখন যদি পুলিশ জীবিত অবস্থায় ওকে উদ্ধার করতে পারতো, যেটা পুলিশ করেনি। সিসিটিভি সার্ভেলেন্স থাকা উচিত ছিল। দ্বিতীয় কথা, সলিল দ্বারা যখন চাকরি করেছেন তখন কি তারা সিসিটিভি নির্ভর ছিলেন? তখন তারা এলাকায় অপরাধ আটকাতেন না? কি করে আটকাতেন? আজকে পুলিশকে কেন শুধু সিসিটিভি এবং মোবাইল ট্র্যাকারের উপর নির্ভর করতে হয়? রাত 11:10 থেকে 2:30 পর্যন্ত টোটো ঘুরেছে, কোথাও কেউ দেখেনি। দ্বিতীয় কথা, মেয়েটিকে যেভাবে নির্যাতন করা হয়েছে, সঙ্গে কি আরো কেউ ছিল? যে কথা আরজি করার জন্য উঠেছিল, একটি মেয়ে মেয়েটি চিৎকার করলো না, তার মানে মেয়েটিকে মাদক খাওয়ানো হয়েছিল।
কোনো ইনজেকশন দেওয়া হয়েছিল অথবা কেউ চেপে ধরে বসিয়ে রেখেছিল। যদি তাই হয় তাহলে হতে পারে মেয়েটি, যেটা বলা হচ্ছে মেয়েটি ঘুমিয়ে পড়েছিল, 2.5 ঘন্টা ধরে মেয়েটি ঘুমিয়ে পড়েছে, তাকে নিয়ে ঘুরছে, এটা বিস্ময়কর। যদি এমন হয় আরও কেউ সঙ্গে ছিল তাহলে মনে রাখতে হবে সেই ধুরন্ধর অপরাধীরা এখন খোলা এবং আমাদের গায়ের কাছে তারা কিন্তু নিঃশ্বাস ফেলছে। আর একটা কথা বলা প্রয়োজন, টোটো চালকদের নিয়ে ভাবার সময় এসেছে অনেক আগেই। টোটো চালকদের সম্পর্কে কোনো তথ্য থাকে না, কোথাও থাকে না, মোটর ভেহিকলস অ্যাক্টে থাকে না, কারণ মনে করা হয় এগুলো মোটর বলতে যা বোঝায় তা দ্বারা চলে না বলে মোটর ভেহিকলস অ্যাক্টে এরা নথিবদ্ধ হয় না, এরা বেশিরভাগই ইলেকট্রিক ভেহিকল। আর একটা কথা, এদের কোনো লাইসেন্স থাকে না এই ড্রাইভারদের। যে মালিক সে কিন্তু ড্রাইভার নাও হতে পারে, যেহেতু চালানোটা সহজ সেহেতু এক একদিন এক একজন লোককে দিয়ে চালানো হয়, কাজেই এদের কোনো দায়বদ্ধতাও থাকে না। তোমরা যে কথাগুলি বলছিলে এটা রোজের বিনিময়ে চলে, টোটোতে উঠে বা বাসে উঠে নিশ্চিন্ত হলাম, এক ব্যক্তি চালাই না, আমরা বাসে বা ট্যাক্সিতে উঠে নিশ্চিন্ত হই যাক ট্যাক্সিটা পেয়ে গেছি এবার বাড়িতে চলে যাব। টোটো চালকদের ক্ষেত্রে সেটা খাটে না, কারণ তারা দায়বদ্ধ নয়, কোথাও কারো কাছে আনসারেবল নয়। তুমি যে নাম্বার প্লেট এদের কোনো পাবে না, শুধু দেখবে যে নেতা তাকে পারমিশন দিয়েছে সেই মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের একটা 10, 12, 11 এরকম একটা নম্বর থাকে। অর্থাৎ টোটোতে কোনো অপরাধ ঘটলে তাকে ধরা সম্ভব নয়। আমি শুধু বলবো মেয়েটিকে কেন জীবন্ত বাঁচানো গেল না, জীবন্তকে কেন রেস্কিউ তাকে করা গেল না, কেন 2.5-3 ঘন্টা তাকে নিয়ে ঘুরলো, তারপর তাকে মারলো, মেরে রেপ করলো, কেউ দেখতে পেল না। পুলিশের কিন্তু দায়িত্ব পুলিশ এড়াতে পারে না। আমি শুধু বলি টোটো, ট্যাক্সি, বাস যাই হোক না কেন, মানুষ আমরা চলাচল করি, ধুরন্ধর শিকারীরা শিকারের অপেক্ষায় থাকে, যখনই তারা শিকার পায় তখনই তারা লাফিয়ে পড়ে। তার মানে এই নয় অমুক সালে অমুক হয়েছে, অমুক রাজ্যে তমুক হয়েছে, এখানে হলো তো কি হলো এ কথা বলার সময় নেই। একটা প্রাণ কিন্তু মহামূল্যবান, যার যায় তারাই বোঝে। একদম। আমি এইখান থেকে আসবো, একটাই পুরনো প্রবাদ, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমি বলছি যে এই ধরনের ঘটনা আটকানোর ক্ষেত্রে আমরা কি করেছি, 1, 2 হচ্ছে সিসিটিভি আছে, পরবর্তীকালে ফুটেজ পাওয়া যাচ্ছে, কিন্তু সেই সিসিটিভি মনিটরিং কি হচ্ছে, সিসিটিভি সার্ভিলেন্স আদৌ কি হচ্ছে? নয়তো একটা পরিকল্পিত শহরে 2.5-3 ঘন্টা ধরে একটা টোটো ঘুরছে একটি বাচ্চা মেয়েকে নিয়ে, সেটা ইতিমধ্যেই কেন পুলিশ কর্তাদের টনক নড়ল না? আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @am সুমন দে। প্রচুর মন্তব্য আসছে, দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে। গৌতম বাগুই লিখছেন, আইন শৃঙ্খলার দৃঢ়তা এবং নিরপেক্ষতা বজায় থাকলে সমাজ থেকে দুষ্কর্ম কমবে। শচীন চট্টোপাধ্যায় লিখছেন, সাধারণ মানুষের নিরাপত্তা না থাকলে একগুচ্ছ পুলিশ কমিশনারের তৈরি করে কি লাভ। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন, শুধু গণপরিবহন নয়, গণশিক্ষা, গণস্বাস্থ্য কোনো ব্যবস্থাই আজ সুরক্ষিত নয়। অম্বরীশ বন্দ্যোপাধ্যায় লিখছেন, পুলিশকে মনে রাখতে হবে তাদের কাজ সাধারণ মানুষকে নিরাপত্তা দেয়া, শুধু ভিআইপিদের নয়। বিকাশ লাহিড়ী লিখছেন, তৃণমূল উত্তরপ্রদেশ দেখায়, বিজেপি দেখায় পশ্চিমবঙ্গ, সব জায়গায় ভুক্তভোগী সেই সাধারণ মানুষ। বড্ড সত্যি কথা। আর এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে আসব, যে প্রতিবেদন আবার ওই টোটো চালকের অভিযুক্ত স্ত্রীর বক্তব্য, যে ভয়ঙ্কর। আবার বলছি, সেই অংশর একটা বড় অংশ আমি দেখাতে পাচ্ছি না, আমি নিজেও শুনতে পারিনি, কিন্তু যে অংশ আপনাদের দেখালাম তার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি বলছেন মনোবিদরা দেখুন। সৌমিত্র বলল কালকে গাড়ির স্প্রিং খুলে গলায় ফাঁসি দিয়েছি, মরে যাওয়ার পরে ওই অবস্থায় আমি রেপ করি। 14 বছর, ক্লাস 8-এ পড়া এক কিশোরী, কতটুকুই বা জীবন দেখেছিল। অন্ধকার পথ, অচেনা মানুষ যে কত ভয়ঙ্কর হতে পারে হয়তো কোনো ধারণাই ছিল না। বাড়ি পৌঁছে দেওয়ার নামে যাকে বিশ্বাস করেছে সে যে এমন কিছু করতে পারে কল্পনাই করতে পারেনি 14 বছরের মেয়েটা। লাস্ট গাড়ির থেকে নামালো, নামিয়ে স্প্রিং দিয়ে গলার হাড় ভেঙে দিল, পিছনের এই হাড় ভেঙে দিয়েছিল, তারপরে গিয়ে মেয়েটাকে রেপ করে। নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ খুনে ধৃতের স্ত্রী যে বিস্ফোরক দাবি করছে তা শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেওয়ার মতো, যা প্রশ্নের মুখে দাঁড় করাবে মনুষ্যত্বকে। একটা হয় যে এটা একটা ক্ষমতার অপব্যবহার এবং বাচ্চাদের উপর যৌন নির্যাতন, যে বাচ্চাদের খুন করা, যে তারা প্রতিরোধ করতে পারবে না। যারা এই ধরনের কাজ করেন, মানে এই ধরনের যারা সেক্সুয়াল ভায়োলেন্স কমিট করেন, নিজের প্রতি একটা হীনমন্যতা হয় যে আমি আমার যারা সমবয়সী তাদের সাথে আমি স্বাভাবিকভাবে সম্পর্ক স্থাপন করে আমার ইচ্ছেগুলো পূরণ করতে পারছি না। এবং তারপর
যদি মনে হয় যে কে আমি আর মানে আমার তথ্য প্রমাণের জন্য আমি তাকে খুনই করলাম, তো সেইটা তার একটা এক্সট্রিম স্টেপ। কোনো সাইকিয়াট্রি প্রবলেম দিয়ে এদেরকে বিশ্লেষণ করা উচিত না, এরা ক্রিমিনাল, এদের শাস্তি হওয়া উচিত। মেনলি সে আগেও এরকম ঘটনা ঘটিয়েছে, হয়তো রেপ মার্ডার করেনি কিন্তু তার একটা গৃহস্থ হিংসার ব্যাপার আছে, অনেক সময় সে অন্য কাউকে হয়তো টিজ করেছে বা কিছু করেছে, কিন্তু করে সে ছাড়া পেয়ে গেছে। নিউ টাউন কাণ্ডে পুলিশের দাবি 6 ফেব্রুয়ারি রাতে নিউ টাউন থেকে হেঁটে কেষ্টপুর আসার পর ফের নিউ টাউনে বাড়ির দিকে রওনা দেয় কিশোরী। তদন্ত কিনারা করতে গিয়ে পুলিশ একের পর এক সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে এবং সেখান থেকে জানতে পারে এই জগৎপুর যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, জগৎপুর থেকে টোটোয় ওঠে নাবালিকা বাড়ি ফেরার জন্য এবং টোটো চালকের সঙ্গে কথা হয় 60 টাকা দিতে হবে তবে সে বাড়ি পৌঁছে দেবে। এবং তারপরে এই জগৎপুর থেকে বিভিন্ন জায়গায় ঘোরার পরে আবারও দেখা যায় 11:49 নাগাদ এই জগৎপুর থেকে নাবালিকাকে নিয়ে যাচ্ছে ওই টোটো চালক। বৃহস্পতিবার মায়ের সঙ্গে ঝগড়ার পর রাত 10টায় বাড়ি থেকে বেরিয়ে নিউ টাউন থেকে কেষ্টপুর যায় নাবালিকা। বেশ কিছু রাস্তায় ঘোরানোর পর মৃধা মার্কেট ব্রিজ পেরিয়ে তারুলিয়া ঝিলপাড় ও নিউ টাউন বাস স্ট্যান্ড হয়ে সিটি স্কোয়ার ব্রিজের নিচ থেকে এনবিসিসি হয়ে লোহাপুলের কাছে পৌঁছয়। বৃহস্পতিবার রাত্রি 2:30টার মধ্যে নাবালিকাকে এই যে স্থান রয়েছে এখানে যৌন নির্যাতন এবং খুনের ঘটনা সেটা কিন্তু ঘটে এবং তারপর শুক্রবার দিন সকালবেলা নাবালিকার দেহ উদ্ধার হয় এই জায়গা বর্তমানে যেখানে পুলিশ উপস্থিত রয়েছে সেই জায়গা থেকেই। যে ক্রাইমটা করছে তার মধ্যে অনেকগুলো ডিফেন্স উন্ডস পাওয়া যেতে পারে। আমাদের সমাজে অনেকে আছে যাদের এই রকম মানসিক বিকৃতি থাকে, এটা ঠিক মানসিক রোগ না, প্যারাফিলিয়াস বলা হয়, এবং এগুলো ডিভিয়েন্স অফ সেক্সুয়াল বিহেভিয়ার। এতটা পথ ঘুরিয়ে প্রথমে বিশ্বাস অর্জন, তারপর ধর্ষণ, খুন। সমাজ আমার ধারণা নিজেই ট্রমা কেয়ার ইউনিটে পরিণত হচ্ছে এবং এইটার থেকে বোধহয় আর পরিত্রাণ নেই। আমাদের সমাজ একটা তার অবক্ষয় এবং একটা খুব অবনতির দিকে যাচ্ছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। সামাজিক সম্পর্কটা খুব সঙ্গীন অবস্থায় যাচ্ছে, অর্থাৎ আমাদের পারস্পরিক যে কনফিডেন্স এর জায়গা সেটা ভেঙে পড়ছে টোটালি। একটা মেয়ে শেষ, একটা পরিবার শেষ, আর বিশ্বাসভঙ্গ সেই হাজার হাজার মানুষের যারা প্রতিদিন নানা কারণে টোটো, অটো, রিকশার ওপর নির্ভর করে চলেন, চলতে বাধ্য হন। ঝিলম করঞ্জাই ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।